ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে পড়বো গাউসের উপপাদ্য, অর্থাৎ এটাকে গাউসের ডাইভারজেন্স উপপাদ্য বলা হয়। তবে গাউসের ডাইভারজেন্স উপপাদ্য জানার আগে আমরা প্রথমে অন্য কিছু বিষয় জেনে নিব। গাউসের ডাইভারজেন্স উপপাদ্য শিখতে গেলে আমাদেরকে যেসব বিষয় জেনে নিতে হবে তা আমরা প্রথমে শিখে নেব, আর তারপর আমরা গাউসের ডাইভারজেন্স উপপাদ্য সম্পর্কে জানবো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটা ফিজিক্স মেজরদের একেবারে প্রথম অধ্যায় অর্থাৎ ভেক্টরে দেওয়া আছে, কিন্তু যারা ম্যাথমেটিক্সে পড়ে তাদের জন্য গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটা শিখতে হয় ক্যালকুলাস 2 এর লাস্ট অধ্যায়ে। অর্থাৎ গাউসের ডাইভারজেন্স উপপাদ্য জানার আগে আমাদেরকে ক্যালকুলাস 2 সম্পর্কে ধারণা রাখতে হয় এবং আরো অন্যান্য বিষয় সম্পর্কে ধারণা রাখতে হয়, কিন্তু ফিজিক্স 1 এ অথবা বলবিদ্যায় ভেক্টর অধ্যায়টাতে এই গাউসের উপপাদ্য দিয়ে দেওয়ার কারণে ক্যালকুলাস 2 জানার আগেই আমাদেরকে গাউসের উপপাদ্য শিখতে হয়। অন্যদিকে আমরা ক্যালকুলাস 2 সাবজেক্টটা পাই সেকেন্ড ইয়ারে গিয়ে, অর্থাৎ গাউসের উপপাদ্য ভালোভাবে বুঝতে হলে সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2 আগে বুঝে আসতে হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই সুযোগ নেই। আমরা ক্যালকুলাস 2 জানা ছাড়াই গাউসের উপপাদ্যটা জানার চেষ্টা করব, আর সেই জন্য আমাদেরকে গাউসের উপপাদ্য শিখতে হলে প্রথমে অন্য কিছু বিষয় জেনে নিতে হবে। তো আমরা প্রথমে দেখে আসি যে গাউসের উপপাদ্য শেখার জন্য আমাদের কি কি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। আচ্ছা, তো গাউসের উপপাদ্য সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে যেসব বিষয় জানতে হবে তার প্রথমে হচ্ছে তল বা ক্ষেত্র কি সেটা বুঝতে হবে। 2 নম্বরে বুঝতে হবে নরমাল কি জিনিস। 3 নম্বরে বুঝতে হবে লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপে দুই তিনটা বিষয়ের লম্ব অভিক্ষেপ জানবো। প্রথমে একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ জানবো, যে একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি হয়। তার সাথে জানবো একটা ক্ষেত্রের কোন একটা ক্ষেত্রের লম্ব অভিক্ষেপ বা তলের লম্ব অভিক্ষেপ সম্পর্কে জানবো। তারপর আয়তনের লম্ব অভিক্ষেপ সম্পর্কে একটু ধারণা নিব। তারপর আমাদেরকে জানতে হবে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন এটা হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেশন, এটা ডাবল ইন্টিগ্রেশন আর হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন। এই তিনটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, আর এরপর আমরা গাউসের ডাইভারজেন্স উপপাদ্য সম্পর্কে জানতে পারবো। তো প্রথমে আমরা তল কি বা ক্ষেত্র কি সেটা সম্পর্কে জেনে আসি। আচ্ছা, মানে তল হচ্ছে আসলে একটা নির্দিষ্ট একটা এলাকা। তো প্রথমে আমি এই খাতাটার কথা একটু চিন্তা করি। এই খাতাটা হচ্ছে একদম প্লেন, এটাকে হচ্ছে সমতল। তল মানে একটা এলাকা, তো এটা হচ্ছে একটা এলাকা। এই এলাকার এই জায়গাটা হচ্ছে সমান, একদম সমান বলে এটাকে বলা হয় সমতল। সবসময় তল এমন হবে না। যেমন আমি একটা ফুটবলের কথা চিন্তা করতে পারি, ফুটবল। তাহলে ফুটবলটা কেমন হয়? ফুটবলের চামড়াটা একটু বাঁকানো টাইপসের হয়, তার মানে ওটা হচ্ছে বক্রতল। তো তল যে কোনো কিছুই হতে পারে। যেমন আমি আমার এই রুমের কথা চিন্তা করতে পারি, এই রুমের ওয়ালগুলা এবং ছাদ মিলে সবকিছু মিলিয়ে এই চামড়া যেটা আসছে বাউন্ডারি, এই বাউন্ডারিটাকেও আমি একটা তল হিসেবে বলতে পারি। তার মানে তল হচ্ছে কোন একটা এলাকাকে আবদ্ধকারী একটা জিনিস। তার মানে আমি যদি এভাবে একটা বৃত্তের কথা চিন্তা করি, তাহলে এই বৃত্তের বাউন্ডারিটাই হচ্ছে একটা তল। আর আমি যদি একটা ফুটবলের কথা চিন্তা করি, তাহলে ফুটবলের যে চামড়া, ভিতরে তো খালি জায়গা আছে বাতাস, ফুটবলের যে চামড়া, সেই চামড়াটাই হচ্ছে একটা তল। আমি যদি তরমুজের কথা চিন্তা করি, তাহলে তরমুজের বাইরের চামড়াটা হচ্ছে একটা তল। তো বুঝলাম যে তল জিনিসটা আসলে কি। তো এই তল অনেক সময় একটা নির্দিষ্ট আয়তন দখল করে। যেমন হচ্ছে একটা ফুটবল, এই ফুটবলের বাইরের চামড়াটা তার ভিতরের একটা এলাকাকে আবদ্ধ করে রাখলো। তরমুজের বাইরের চামড়াটা ভিতরের একটা এলাকাকে বন্দি করে রাখলো। তাহলে এই বাইরের চামড়াটাকে আমরা বলি যে তল। তো তারপর তল বুঝার পর আমাদেরকে বুঝতে হবে নরমাল জিনিসটা কি। তো এরপর আমরা দেখব যে নরমাল কাকে বলে। তো নরমাল খুব সহজ জিনিস। নরমালের আরেক নাম হচ্ছে লম্ব। তো আমি যদি এই একটা সমতল নিই, মানে এই খাতাটার উপরে যদি আমি লম্ব আঁকার চেষ্টা করি, তাহলে এই লম্বটাকে বলা হবে যে নরমাল। তাহলে এই খাতাটার উপরে লম্ব এটা, আমি খাতা যেখানেই লম্ব আঁকি না কেন সবগুলো লম্বের দিক একই দিকে দেখাচ্ছে, সবগুলো একই দিকে হবে। এই জিনিসটাকে বলা হয় নরমাল। আমি যদি খাতাটাকে একটু বাঁকা করি, তাহলে লম্বটাও কিন্তু একটু বাঁকা হয়ে যায়, এই যে ঠিক এরকম হয়ে যায়। তাহলে এই তলের নড়াচড়া এই লম্ব দিয়েও প্রকাশ করা যায়, আর এই লম্বটাকে বলা হয় নরমাল। এখন কথা হচ্ছে, আমি যদি অন্য একটা তল চিন্তা করি, যেমন এই ডাস্টারের এটা হচ্ছে তল। এই ডাস্টারের তলে যখন আমি লম্ব আঁকার চেষ্টা করবো, এক এক জায়গায় এক এক রকম লম্ব আসবে। এখানে লম্ব আসবে এরকম,
ঠিক যখন এই সাইডে যাবে তখন লম্বটা হয়ে যাবে এরকম, তারপরে এইরকম, তারপর নিচের দিকে লম্বটা ঠিক এভাবে নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে নেমে আসবে, আবার এখানে আসবে এরকম, পাশে দিয়ে গেলে তখন লম্বটা হবে এরকম। তাহলে এই যে টোটাল তলের উপরে আমি যে লম্ব কল্পনা করি, এই লম্বটাকেই বলা হয় আসলে নরমাল। তাহলে নরমাল হচ্ছে কোনো একটা তলের উপর লম্ব অঙ্কন করা। তো একটা তল কোন দিকে তাকিয়ে আছে, একটা তল কোন দিকে তাকিয়ে আছে সেটা নির্দেশ করে এই লম্ব, আর এই লম্বকেই বলা হয় নরমাল। যেমন এই তলটা কোন দিকে তাকিয়ে আছে সেটা আমি বুঝবো এর উপর লম্ব টানলে, এই তলটা কোন দিকে তাকিয়ে আছে সেটা আমি বুঝবো এই দিকে লম্ব চিন্তা করলে, এই তলটা কোন দিকে তাকিয়ে আছে সেটা আমি বুঝবো এই দিকে লম্ব চিন্তা করলে। তাহলে এই টোটাল বস্তুটার এক একটা তল এক এক দিকে তাকিয়ে আছে সেটা বোঝার জন্য আমি লম্ব আঁকলে বুঝতে পারি, লম্ব যেদিকে হবে বস্তুটা সেদিকে তাকিয়ে আছে। তো এটাকে বলা হয় যে তলের দিক, মানে তলের উপর যে লম্ব আঁকবো লম্বটার দিক, আর এই লম্বটাকে আমরা বলি নরমাল। তাহলে বুঝলাম যে দুইটা জিনিস বুঝে গেলাম, একটা হচ্ছে তল বা ক্ষেত্র আসলে কি, আর হচ্ছে নরমাল বলতে কি। আচ্ছা, এরপর আমরা দেখব যে লম্ব বিক্ষেপ বা লম্ব ছায়া বলতে আমরা কি বুঝি। তো লম্ব বিক্ষেপ বা লম্ব ছায়া হচ্ছে আসলে আমি যদি কোন একটা বস্তুকে ঠিক এইভাবে রাখি, কোন একটা বস্তু এভাবে রাখলাম, আর এই বস্তুটার উপরে আমি যদি একটা লাইট রাখি, তাহলে লাইটের কারণে এই বস্তুটার একটা ছায়া মাটিতে পড়বে, আর এই বস্তুটার যে ছায়াটা মাটিতে পড়বে সেটাকে বলা হয় আসলে লম্ব অভিক্ষেপ। তো আমি ব্যাপারটা একটু বুঝাই দিই। ধরলাম এটা একটা ভেক্টর, এই ভেক্টরের নাম হচ্ছে এ ভেক্টর, আর এই এ ভেক্টরের এখানে এটা হচ্ছে একটা মাটি বা ফ্লোর। এই এ ভেক্টরের উপরে আমি একটা লাইট রাখলাম, এই যে একটা লাইট, তবে এই লাইটটা একটা বিশেষ ধরনের লাইট। সাধারণত আমরা যে লাইটগুলো ব্যবহার করি ওগুলো থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, আর এই লাইট থেকে শুধুমাত্র আলোগুলো লম্বভাবে নিচের দিকে নামে, প্রত্যেকটা বিন্দু থেকে নিচের দিকে লম্বভাবে আলোগুলো নির্গত হয়। এরকম না হলে লম্ব বিক্ষেপ নির্ণয় করা যাবে না। লম্ব বিক্ষেপ নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই লাইট থেকে আলোক রশ্মিগুলো লম্বভাবে আসছে বিবেচনা করতে হবে। তাহলে এখান থেকে যদি একটা লাইট রাখি, আর এই লাইট থেকে যে আলোগুলো বেরোবে ওই আলোগুলা ওর উপরে পড়বে, আর ওর উপরে পড়লে ঠিক আলোর কারণে এইখানে একটা ছায়া পড়বে, এই বিন্দুটা ছায়া পড়বে এই জায়গায়, আর এখান থেকে যে আলোক রশ্মিটা আসবে সেটার কারণে এই ছায়াটা পড়বে ঠিক এই জায়গায়। তাহলে এই এ ভেক্টরটার উপরে লাইট রাখার কারণে লাইট থেকে যে আলোক রশ্মি বেরিয়েছে ওর কারণে এই ভেক্টরটার একটা ছায়া পড়লো, সেই ছায়াটা হচ্ছে ঠিক এই জায়গাটা, আর এইটুকু জায়গার দৈর্ঘ্যকে বলা হয় এই ভেক্টরটা লম্ব অভিক্ষেপ। তার মানে কোন একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে ওই ভেক্টরের উপরে লাইট ফেলতে হবে, লাইটের কারণে ওই ভেক্টরটা যেটুকু ছায়ার দৈর্ঘ্য আসবে সেটুকুকে বলা হয় লম্ব অভিক্ষেপ। আচ্ছা, তো একটা ভেক্টর আর এই ভেক্টরের লম্ব অভিক্ষেপ কখনো একই হয় না, আবার হতেও পারে, নাও হতে পারে। তো সেজন্য আমরা আরেকটা ছোট্ট চিত্র দেখার চেষ্টা করি। ধরলাম কোন একটা ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা, এই ভেক্টরের নাম হচ্ছে এ ভেক্টর, আর কোন একটা ভেক্টরের মান, এই ভেক্টরের মানকে আমরা প্রকাশ করতে পারি এ ভেক্টর, এভাবে লিখি এ ভেক্টর এর মান হচ্ছে কি এ ভেক্টর এর পরম মান, বা এভাবেও লেখা যায় শুধু এ, কোন ভেক্টর চিহ্ন না দিয়েও লেখা যায় এ ভেক্টরের মানকে। তো এই এ ভেক্টরের মান এ, কথাটার অর্থ হচ্ছে এই ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে এই পরিমাণ, মানে কোন একটা ভেক্টরের মান ওই ভেক্টর কতটুকু দৈর্ঘ্যে সেটা প্রকাশ করে। তো এখন ওর মাথার উপরে যদি আমি একটা লাইট রাখি, আর ওই লাইটটা ঠিক এরকম হয় যে কিনা লম্বভাবে আলো নির্গত করে, তাহলে এই ভেক্টরটার একটা বিন্দু এইখানে এসে পড়বে, এই ভেক্টরটার একটা পয়েন্ট আসবে এখানে, একটা ছায়া পড়বে এখানে, আর লাস্ট এইখান থেকে যেটা পড়বে সেই ছায়াটা ঠিক এই জায়গায় এসে পড়বে। তাহলে এইটুকু জায়গাটাই হচ্ছে এই এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তো আমি যদি এই ভেক্টরটাকে একটু বড় ছোট না করে, মানে যেভাবে আছে সেভাবে রাখবো,
এটাকে একটু বড় ছোট না করে যদি একদম মাটির সাথে সমান্তরাল করে রাখতাম তাহলে কেমন হতো একটু দেখি। ভাবলাম যে এটা মাটির সাথে সমান্তরাল করে রাখলে দেখতে ঠিক এই রকম আসবে, এত বড় হবে এটা। মানে আমি ভেক্টরটাকে একটু ছোট বড় করিনি, জাস্ট এটাকে মাটির সাথে সমান্তরাল করে রাখলাম। তো এখন এটা ভেক্টর চিন্তা না করে আমি একটু আমার এই কলমটাই চিন্তা করি। তাহলে আমার এই কলমটা যদি এখানে রাখি আর উপরে যদি একটা লাইট ফেলি, যে লাইটটা থেকে লম্বভাবে আলোগুলো বেরোচ্ছে, তাহলে এই কলমটার যে ছায়ার দৈর্ঘ্য আসবে সেটা কলমটা যত বড় তত বড় দৈর্ঘ্য হয়ে আসবে, তাই না? তো আমি যদি এখানে আবার চিন্তা করি, উপর থেকে লাইট ফেললাম, লাইট ফেললে একটা ছায়ার একটা অংশ আসবে এখানে, আর একটা ছায়া পড়বে ঠিক এই জায়গা থেকে, এই জায়গা থেকে ছায়া পড়বে ঠিক এইখানে আসবে। তাহলে এখন এই ভেক্টরটা কিন্তু এই ভেক্টর, এটা যদি এই ভেক্টর হয়, আমি এটাকেই এখানে এঁকেছি, জাস্ট এভাবে ঘুরিয়ে এঁকেছি, এখানে ছিল এভাবে ঘুরিয়ে এঁকেছি। তাহলে এই এ ভেক্টরের জন্য যে ছায়াটা পড়বে ওটা ওই এ ভেক্টর যত বড় তত বড়ই হবে। তো এখন এ ভেক্টরটা কত বড়? এই ভেক্টর আসলে এই পরিমাণ বড়, এই পরিমাণ। তার মানে এখানে যে ছায়ার দৈর্ঘ্যটা আসবে এই ভেক্টরের জন্য সেটা হবে এই পরিমাণ। কিন্তু আমি যখন একই ভেক্টরটাকে ছোট বড় কিছু না করে খালি একটু বাঁকা করে দিব, তখনই তার যে দৈর্ঘ্যটা আছে সেটা কিন্তু এর চেয়ে অনেক ছোট হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে আরো একটু বাঁকা করে এভাবে আঁকি, ঠিক যদি এভাবে আঁকার চেষ্টা করি, দৈর্ঘ্য যেমন আছে তেমনই রাখবো, এটাও এই ভেক্টরই কিন্তু একই জায়গায় আসছে। আর এটাকে যদি আমি এভাবে নিচের দিকে ছায়া ফেলার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এই ভেক্টরটার দৈর্ঘ্য আগের চেয়ে সরি এই ভেক্টরটার ছায়া আগের চেয়ে ছোট হয়ে গেছে। আর একই ভেক্টরকে আমি ঠিক লম্ব করে এভাবে তুলে ধরি, মানে একই ভেক্টর জাস্ট এখান থেকে আমি ঘুরিয়ে একেবারে এখানে নিয়ে এসেছি, তখন এখান থেকে যে লাইট পড়বে, লাইটের জন্য যে ছায়াটা আসবে সেটা একটা বিন্দুতে পরিণত হবে, শুধুমাত্র একটা বিন্দু। তার মানে একটা ভেক্টর যখন আমরা ভেক্টরটাকে একটু নাড়াচাড়া করব তখন তার লম্ব বিক্ষেপ গুলো ছোট বড় হয়ে যাবে। মানে আমি যদি এইখানে একটা লাঠি নিয়ে লাঠিটাকে যদি একবার এদিকে একবার দিয়ে করি, তাহলে লম্ব বিক্ষেপ ছোট বড় হতে পারে। তো এখন আমরা দেখব যে এই লম্ব অভিক্ষেপ মানে একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ এর আনসারটা কত হতে পারে, ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করা যায় সেটা খেয়াল করবো। তো সেটার জন্য আমি আবার পুরনো চিত্রে আসবো। আমি এই চিত্রটার কথা একটু ইগনোর করি, এখন মাথায় রাখি যেটা কি হয়। আমি কি করলাম, এই টোটাল চিত্রের গবেষণা করার জন্য এই যে মাটি যেরকম আছে না, মাটির সমান্তরাল করে এইখানে একটা এভাবে আঁকলাম, মানে এটা মাটি যেরকম ঠিক সেরকম সমান্তরাল করে আঁকলাম। আর যদি এই ভেক্টরের লম্ব বিক্ষেপ এটা হয়, তাহলে এটাও হবে এই ভেক্টরের লম্ব বিক্ষেপের সমান, কারণ এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য একেবারে সমান। তো এখন আমি ভাবলাম এই ভেক্টরের যে লম্ব বিক্ষেপ সেটার মান হচ্ছে x, এই ভেক্টরের যে লম্ব বিক্ষেপ আসছে সেটা হচ্ছে x পরিমাণ। আর আরো ভাবলাম এই a ভেক্টর আর মাটি মানে ভূমির সাথে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে একটা ভেক্টর মাটির সাথে যদি থিটা কোণ করে থাকে তাহলে তার লম্ব বিক্ষেপ আসলো x পরিমাণ। এখন আমি x এর মানটা একটু নির্ণয় করার চেষ্টা করব। তো একটু ভালো করে খেয়াল করি, আমি যদি এখান থেকে এই জায়গাগুলো সব মুছে ফেলি, এই জায়গাগুলো সব মুছে ফেলি, ঠিক এরকম করে ফেলে লাইনটাকে, তাহলে কি দেখা যাচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ। এটা কেন সমকোণী ত্রিভুজ? কারণ এদিক থেকে যে আলোক রশ্মিটা আসছিল সেটা লম্বভাবে আসছিল, ফলে এই জায়গাটা কিন্তু 90 ডিগ্রি। আর এটা যদি থিটা হয়, আমরা জানি থিটার অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, আর থিটার সাথে একটা বাহু তো অতিভুজ, আর থিটার সাথে লাগানো এই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে আমি অন্যভাবে লম্ব বিক্ষেপ প্রকাশ করতে পারি। ভালো করে খেয়াল করি, এটা যদি একটা ভেক্টর হয়, এই ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে এটা, আর এই লম্ব বিক্ষেপটা এখন কিন্তু এই ত্রিভুজে ভূমির সমান, মানে এই ত্রিভুজে ভূমির মান যত হবে এই ভেক্টরটার লম্ব বিক্ষেপও ঠিক তত হবে। তাহলে এখন আমি এই টোটাল ত্রিভুজের cos থিটা সূত্রটা ব্যবহার করি। cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে cos থিটা সমান যদি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হয়, তাহলে আমি অতিভুজকে দিকে গুণ করে দিতে পারি। তার আগে একটা কাজ করি, ভূমি এবং অতিভুজের মানগুলো একটু বসিয়ে নিই। ভূমির মান হচ্ছে x আর অতিভুজের মান হচ্ছে a। কেন a? কারণ হচ্ছে a ভেক্টরের মান, a ভেক্টরের মান হচ্ছে a, তাহলে এই ভেক্টরের মানও হবে যে a। তাহলে cos থিটা সমান আমরা কি পাইলাম, cos থিটা সমান পাইলাম
x বাই a। এখন আমি এই এটাকে এদিকে গুণ করে দিতে পারি, তাহলে आंसर কি আসবে a cos থিটা ইকুয়াল টু x। এটাকে ঘুরিয়ে লিখতে পারি x ইকুয়াল টু a cos থিটা। এর মানে হচ্ছে কোন একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ যেটা আসবে সেটা হচ্ছে a cos থিটা দিয়ে প্রকাশ পাবে। তো আমরা যে কোনো ভেক্টর আঁকি না কেন, যেভাবে আঁকি না কেন, যে কোনো ভাবে একটা লাঠির কথা চিন্তা করি না কেন, ওই লাঠিটার যদি লম্ব অভিক্ষেপ পেতে চায় তাহলে আমাকে অবশ্যই a cos থিটা আনতে হবে। এখানে থিটা হচ্ছে কি ভূমি মানে ফ্লোর, ভূমি এবং অতিভুজের মানে ওই ভেক্টরটার মধ্যবর্তী কোণ, ভূমি এবং ওই ভেক্টরটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখন এই সূত্রের সাহায্যে আমরা এই ঘটনাটার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি আসলে সূত্রটা ঠিক কিনা। আমি যদি এ ভেক্টরকে একদম মাটির সাথে সমান্তরালে রাখি তাহলে ভেক্টরটা যত বড় তার ছায়াও তত বড় আসবে। আমি ঠিক এইভাবে রেখে উপর থেকে লাইন দিই তাহলে এই কলমটা যত বড় হবে তার ছায়ার দৈর্ঘ্য ঠিক তত বড় হবে। তো তার মানে আমরা বুঝতে পারতেছি এই ভেক্টরটার নাম যদি এ ভেক্টর হয়, এই ভেক্টরটার নাম যদি এ ভেক্টর হয় তাহলে এই এ ভেক্টরের জন্য যে ছায়াটা আসছে এই ছায়া দৈর্ঘ্য হবে শুধু এ। এখান থেকে চিত্র থেকে দেখে বুঝতে পারতেছি, কারণ এ ভেক্টরের মান হচ্ছে এ, তাহলে এ ভেক্টরের জন্য যে ছায়া পড়বে সেই ছায়াটা আসবে এ, কারণ ওকে এমন ভাবে রাখা হয়েছে যার জন্য ছায়ার দৈর্ঘ্য ছোট বড় হবে না। আমি এবার এই কাজটাকে সূত্রের সাহায্যে করে দেখি একই आंसर এ পাওয়া যায় কিনা। তো আমি করলাম কি, ভাবলাম যে এই এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে a cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি কেন? কারণ এখানে এ ভেক্টর এবং ভূমি এই দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। কোন দুইটা রেখা সমান্তরালে থাকলে তাদের মধ্যবর্তী কোনো কোণ থাকে না, কোণের মান 0 ধরতে হয়। তাহলে cos 0 সমান হচ্ছে 1, তাহলে a ইনটু 1, তার মানে आंसर আসলো a। ও তার মানে বোঝা যাচ্ছে আমি বাস্তবে যে ঘটনা দেখতে পাচ্ছি সূত্র দিয়েও ঠিক একই आंसर দিচ্ছে। আচ্ছা এবার এইভাবে চিন্তা করি, এই এ ভেক্টরটাকে আমি এইভাবে না রেখে সোজা এইভাবে রাখলাম। সোজা এইভাবে রাখলে তার লম্ব অভিক্ষেপ যেটা আসে সেটা হচ্ছে একটা বিন্দু মানে 0। কারণ বিন্দু তাকেই বলা হয় যার দৈর্ঘ্য থাকে না, প্রস্থ থাকে না, উচ্চতা থাকে না। দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তাহলে তার সাইজ হবে 0। তার মানে এই ভেক্টরটাকে এইভাবে না রেখে যদি সোজা এইভাবে তুলে দেই তাহলে তার লম্ব অভিক্ষেপ যেটা আসে সেটা হয় একটা 0, সেটা হয় 0। তো এখন কথা হচ্ছে আমি এই সূত্রের সাহায্যে একই आंसर পাই কিনা সেটা দেখি। তো আমি এখন বললাম যে এই ভেক্টরটাকে যদি আমি এইভাবে লম্ব করে রাখি তাহলে তার आंसर হচ্ছে a cos 90 ডিগ্রি, a cos 90 ডিগ্রি। তাহলে এখন কথা হচ্ছে cos 90 সমান হচ্ছে 0, তার মানে আমরা পাচ্ছি a ইনটু 0, তাহলে এর সাথে 0 গুণ হলে आंसर হবে 0, যা কিনা বাস্তবে দেখা आंसर-এর সাথে মিলে যায়। তার মানে বুঝতে পারলাম কোন একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে ওই ভেক্টরের মান cos থিটা, মানে এটা কোন একটা ভেক্টর a। তাহলে a ভেক্টর যদি চিন্তা করি, a ভেক্টর এর লম্ব অভিক্ষেপ কি হচ্ছে, লম্ব অভিক্ষেপ যাকে আমি x মনে করছিলাম, তাহলে x সমান হবে জাস্ট ওই ভেক্টরের মান cos থিটা। এটাই হবে যে কোন একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপের সূত্র। তো এখন আমরা তো লম্ব অভিক্ষেপ সম্পর্কে বুঝলাম সেটা শুধুমাত্র ভেক্টর দিয়ে। এরপর আমরা করব কি, এখন একটা তল নিব, তলের লম্ব অভিক্ষেপ চিন্তা করার চেষ্টা করব। তো তল সম্পর্কে আমি আগেই বলেছি, আর এখন আমরা দেখব তলের লম্ব অভিক্ষেপ কিভাবে আসে আর ওই তলের লম্ব অভিক্ষেপের জন্য কোন সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা এতক্ষণ আমি একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ দেখানোর চেষ্টা করলাম এবং সেই ভেক্টরের লম্ব অভিক্ষেপ সম্পর্কে আমরা জানলাম যে তাকে কিভাবে প্রকাশ করা যায়। আর এখন আমরা দেখব একটা ক্ষেত্র বা তলের লম্ব অভিক্ষেপ কিভাবে প্রকাশ করা যায়। তল মানে আমি আগেই বলেছি, এখন ওইরকম একটা তল বা যে কোনো ধরনের তলের জন্য আমরা কিভাবে লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে পারি এবং লম্ব অভিক্ষেপের সূত্র কেমন হতে পারে সেটা আমরা একটু দেখব। তো এক্ষেত্রে আমি প্রথমে একটা তলের কথা বিবেচনা করছি, তার আগে আমি স্থানাঙ্ক ব্যবস্থাগুলো একটু বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ। আমি এটাকে দিলাম x অক্ষ, এটাকে দিলাম y অক্ষ আর এটাকে দিলাম z অক্ষ। খুব ভালো করে খেয়াল করি, এখানে যদি x অক্ষটা এভাবে আঁকানো হয়েছে, আসলে x অক্ষটা ঠিক দেখতে এরকম, এই বোর্ডের সাথে ঠিক এরকম। তো রুমের কর্নারের দিকে তাকালে খুব ভালোভাবে বোঝা যায় এই ফ্লোরে আমি যেটা আঁকলাম সেটা এই x অক্ষতে ঠিক এই দিকেরটা হচ্ছে x অক্ষ মাটিতে,
আর ঠিক এই দিকে হচ্ছে ওয়াই অক্ষ, আর ঠিকই উপরে উঠে যাচ্ছে সেটা হচ্ছে জেড অক্ষ। ঠিক এভাবে এই হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক এটা, এই হচ্ছে জেড অক্ষ, ঠিক এই উপরেরটা, আর এক্স অক্ষটা এখানে আঁকা যাচ্ছে না বোর্ডে, তো এটা আমরা আসলে এটা আঁকতে চেয়েছিলাম এক্স অক্ষ। তো একটু ভালো করে খেয়াল করি, আমি যদি এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের দিকে ভালো করে তাকাই, তাহলে তিনটা ফ্লোর খুব ভালোভাবে চেনা যায়। ভালো করে খেয়াল করি, আমি যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হয় এক্স ওয়াই ফ্লোর। কেন এটাকে এক্স ওয়াই ফ্লোর মানে তল আর কি, কেন এটাকে এক্স ওয়াই তল বলা হয়? কারণ এখানে প্রত্যেকটা বিন্দুর এক্স এবং ওয়াই দিয়ে বানানো। যেমন আমি মাটিতে জুতা রাখলাম, জুতাটাকে আমি যদি অক্ষ ব্যবস্থায় খুঁজতে চাই, ধরো এখানে জুতাটা আছে মাটিতে, তাহলে আমি যদি তাকে খুঁজতে, তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, তারপরে জুতাটাকে খুঁজে পাবো। এই কলমটা আমি যেখানে রাখলাম, এটা পাওয়ার জন্য কি করতে হবে? এক্স অক্ষ বরাবর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, মাটি থেকে আবার জেড অক্ষ বরাবর উঠতেও হবে। কিন্তু ফ্লোরে যে বিন্দুগুলো আছে ওদের খুঁজে পাওয়ার জন্য আমাকে জেড অক্ষ বরাবর উঠতে হবে না, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যাব, ওয়াই অক্ষ বরাবর যাব, মাটিতে ওই বিন্দুটাকে বা জুতাটাকে খুঁজে পেয়ে যাব। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় এক্স ওয়াই তল। একইভাবে এই ওয়াই এবং জেড মিলে যে তলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াই জেড তল। আমরা আমাদের রুমে দেখতে পারবো এটা হচ্ছে ওয়াই অক্ষ, মাটিতে এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এই দুজন মিলে এই দেওয়ালটা বানানো, এই দেওয়ালটাই হচ্ছে ওয়াই জেড তল। একইভাবে আমরা যদি খেয়াল করি, এখানে একটা এক্স অক্ষ আর এই হচ্ছে জেড অক্ষ দিয়ে এই দেওয়ালটা বানানো, তাহলে এটা হবে এক্স জেড তল। তো আমি কি করলাম, এইখানে মানে মহাশূন্যে আর কি, ঠিক এই জায়গাতে একটা থাল রাখলাম, থালটা বাঁকা করে রাখলাম, ঠিক এভাবে রাখলাম একটা থাল, মানে একটা থাল নিয়ে থালটাকে এইভাবে বাঁকা করে রাখলাম আর কি এখানে। আর এই থালের উপরে আমি একটা লাইট রাখলাম, এখানে একটা লাইট দিলাম। তাহলে এই লাইট থেকে এই থালের উপরে যখন আলো রশ্মিগুলো পড়বে, তখন মাটিতে একটা চিত্র রেডি হবে, মানে একটা ছায়া পড়বে। ওই ছায়াটা দেখতে ঠিক এরকম হবে। আমি একটু নিচের দিকে আঁকার চেষ্টা করি। ছায়াটা দেখতে ঠিক এইখান থেকে পড়লে ঠিক দেখতে এরকম হবে, এরকম হবে। এখন বস্তুকে আমি যেভাবে বাঁকা করি, সোজা করি, যেভাবেই করি না কেন, মাটিতে ছায়াটা কিন্তু চ্যাপটা একদম ওইয়ার মতোই থাকবে, রুটির মতোই থাকবে। এবার মাটির ছায়াটা কিন্তু বাঁকা ঢাকা হবে না, কারণ মাটি তো সমান, তাই না? আচ্ছা, তো এখন আমি এখানে যে বস্তুটাকে রাখলাম, মানে একটা থাল, এই থালটার যে এলাকা, টোটাল চামড়াটা কি তল, ওই তলের নাম দিলাম ডিএস। ডিএস ডিএস মানে ছোট্ট এলাকা বোঝায়। আমি যদিও অনেক বড় করে গেছি, আসলে এটা ছোট্ট বুঝেছি। তাহলে এটা যদি ডিএস হয়, তাহলে এখান থেকে লাইট ফেলার কারণে ওর একটা ছায়া মাটিতে পড়লো, এই মাটিতে এই ছায়াটার নাম হবে ডি এক্স ডি ওয়াই। আসলে এটা মাটিতে যে ছায়াটা পড়বে তার একটা ক্ষেত্রফল থাকবে। আমরা যখন একটা ভেক্টর চিন্তা করেছিলাম, তখন তো ভেক্টর তো মাত্র একটা রেখা, তার মাটিতে যে ছায়াটা পড়েছিল সেটাও একটা চিকন রেখার মতোই ছিল। কিন্তু এখানে যখন আমরা থালের মতো একটা বস্তু রাখবো, মাটিতে যে তার যে মাটিতে ছায়াটা পড়বে, সেই ছায়াটাও দেখতে অনেকটা থালের মতো একটা বৃত্তাকার জায়গা দখল করবে। তো তার তো দৈর্ঘ্য প্রস্থ দুইটাই থাকবে, তার কারণে আমি এখানে একটাকে দৈর্ঘ্য, একটা প্রস্থ এভাবে লিখেছি ডিএক্স ডিওয়াই, কারণ এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে বানানোর জন্য ডিএক্স ডিওয়াই হয়েছে। আচ্ছা, তার মানে ডিএস এই ক্ষেত্রটা ছায়া মাটিতে দেখা যাচ্ছে ডিএক্স ডিওয়াই। এখন কথা হচ্ছে আমি ওকে ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করতে পারি। এখানে যখন আমরা দেখলাম যে একটা এ ভেক্টর এর লম্ব বিক্ষেপ মাটিতে যখন আসলো, ওই লম্ব বিক্ষেপ মাটিতে যে লম্ব বিক্ষেপ ছিল, ওই লম্ব বিক্ষেপের নাম আমি দিয়েছিলাম এক্স, মানে শুধু দৈর্ঘ্য। তাহলে এটার লম্ব বিক্ষেপ হচ্ছে এক্স, আর এক্স সমান আসলো এই ভেক্টরটার মান, মানে এটার মান আর কি, আর cos একটা থিটা। একইভাবে এই dx dy হচ্ছে ds এর লম্ব ছায়া, আর এই dx dy সমান আমরা লিখতে পারি ds cos থিটা। এটা যেমন ওই ভেক্টরের মান ছিল, এখানেও ঠিক ওই পুরো তলটাই এখানে আসছে, আর হচ্ছে cos থিটা তো ওরও ছিল, cos থিটা ওরও আসছে। তবে এখানে যে থিটা আসছিল সেটা আর এখানে যে থিটা আসবে তার মধ্যে পার্থক্য আছে। এখানে থিটাটা কিসের একটু বুঝাই দিতে হবে। আমি আবার বলি, এখানে যেমন এই ভেক্টরের আনসার আসছে a cos থিটা, একইভাবে এখানে ds থেকে যে ক্ষেত্রফলটা আসবে, মানে যে লম্ব ছায়াটা পড়বে, সেই লম্ব ছায়াটার নাম হবে ds cos থিটা।
ওর জন্য a cos থিটা, ওর জন্য ds cos থিটা। ওকে, এখন কথা হচ্ছে এখানে থিটাটা কি? এখানে থিটাটা বোঝার জন্য আমাকে একটু z অক্ষের দিকে তাকাতে হবে। x অক্ষের দিকে যে ভেক্টর আমরা কাজ করে সেটা হচ্ছে i ভেক্টর, এটাকে বলা হয় x অক্ষের দিকে একক ভেক্টর। y অক্ষের দিকে যে ভেক্টর কাজ করে সেটাকে বলা হয় j ভেক্টর, আর z অক্ষের দিকে যে ভেক্টর কাজ করে সেটাকে বলা হয় ছোট হাতের k ভেক্টর। তার মানে এই z অক্ষ বরাবর যে ভেক্টর কাজ করবে সেটাকে বলা হয় k ভেক্টর। আচ্ছা, তো এখন আমাকে দেখতে হবে যে আমি লাইট কোন অক্ষ থেকে ফেলেছি। আমি z অক্ষর দিক থেকে লাইট ফেলেছি, ফলে চিত্রটা মাটিতে পড়লো, মানে x y তলের মধ্যে পড়লো। আমি যদি y অক্ষ থেকে লাইট ফেলতাম, এই দিক থেকে যদি লাইট ফেলতাম, তাহলে চিত্রটা এই দেওয়ালের মধ্যে গঠিত হইতো, মানে x z তলের মধ্যে পড়তো। আমি যদি x অক্ষ থেকে এটাকে ফেলতাম, মানে বস্তুটা এখানে রেখে x অক্ষ থেকে লাইট ফেলতাম, তাহলে সে z y মানে y z তলের মধ্যে চিত্র গঠন করতো। তো এখানে ইম্পর্টেন্ট আমি কোন অক্ষ থেকে লাইট ফেললাম। তাহলে আমি লাইট ফেললাম z অক্ষ থেকে, তাহলে এখানে থিটাটা হবে ঠিক এরকম। প্রথমে আমাকে কি করতে হবে, এখানে ধরো কোন একটা বিন্দুতে আমি একটা লম্ব আঁকলাম, এই তলের উপর লম্ব, লম্বটা ঠিক দেখতে এরকম হচ্ছে। লম্ব মানে হচ্ছে নরমাল, নরমাল আমরা করলাম না, নরমাল আঁকলাম। ভাবলাম আমি একটু এখানে একটা খাতা দিয়ে দেখাইতে পারি জিনিসটা ঠিক এইরকম, যে এটা একটা তল, আমার হাতে এটা একটা তল, তলটা যদি সমান থাকতো তাহলে তার উপর লম্ব আঁকলে লম্বটা ঠিক এরকম হইতো। কিন্তু আমি আসলে থালটা ঠিক এইভাবে একটু বাঁকা করে রাখলাম, ফলে এভাবে থাকতো তো লম্ব এভাবে হইতো, একটু বাঁকা করে থাকার কারণে লম্বটা ঠিক এভাবে হয়ে গেছে। আর এই লম্বটা আমি এখানে আঁকার চেষ্টা করলাম, এই লম্বটার নাম দিলাম আমি n। ওকে, আর এই z অক্ষ বরাবর যে ভেক্টর কাজ করে সেটাকে বলা হয় k ভেক্টর। আমি ঠিক এই z অক্ষের মতো সমান্তরাল করে একটা এখানে আঁকার চেষ্টা করলাম, z অক্ষের সমান্তরাল করে, একদম ঠিক z অক্ষের সমান্তরাল, z অক্ষের সমান্তরাল করে এইখানে আঁকার চেষ্টা করলাম, একটা অক্ষ আঁকার চেষ্টা করলাম। তাহলে এই z অক্ষ যেদিকে, এই লম্বটাও সেই দিকে, এই দুইটা সরি, তাহলে z অক্ষ যেদিকে যাচ্ছে, এই আমি ঠিক ওইভাবে করে এখানে একটা আঁকলাম। এই যে তলের উপর লম্ব মানে হচ্ছে নরমাল, এই নরমাল আর এই যে z অক্ষ, z অক্ষ হচ্ছে k ভেক্টর, এই দুজনের মাঝখানে যে কোণটা গঠন করছে সেটার নামই হচ্ছে এখানে থিটা। তো এখানে থিটা ছিল কি, ভূমি এবং যে ভেক্টরের আমরা লম্ব বিকে নির্ণয় করবো তার মধ্যবর্তী কোণ, আর এখানে থিটা হচ্ছে যে বস্তুটার আমি লম্ব বিকে নির্ণয় করবো তার উপরের লম্ব এবং z অক্ষের মধ্যবর্তী কোণ। যদি আমি z অক্ষ থেকে লাইট না ফেলতাম, অন্য অক্ষ থেকে ফেলতাম, তাহলে লম্ব এবং অন্য অক্ষের মধ্যবর্তী কোণ দিয়ে এই থিটা রেডি করতে হতো। তাহলে আমরা বুঝলাম যে কোন একটা তলে লম্ব বিক্ষেপ ঠিক এইরকম সূত্র দিয়ে প্রকাশ করা যায়, dx dy ইকুয়াল টু ds cos থিটা। তাহলে a ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে x ইকুয়াল টু a cos থিটা, আর আমরা এখন শিখলাম ds ক্ষেত্রের বা তলের, ক্ষেত্রের বা তলের লম্ব বিক্ষেপ, ds ক্ষেত্রের বা তলের লম্ব বিক্ষেপ হচ্ছে, যাকে আমি dx dy এর প্রকাশ করছি, dx dy সমান হচ্ছে ওই ds cos থিটা। মানে এখানে a ভেক্টরের লম্ব বিক্ষেপ a cos থিটা, ds ক্ষেত্রের লম্ব বিক্ষেপ ds cos থিটা, তাকে আমরা নাম দিলাম dx dy। এখানে যেমন x নাম দিছিলাম লম্ব বিক্ষেপে, এখানেও dx dy নাম দিছিলাম লম্ব বিক্ষেপে, মানে এই জায়গাটার নাম হচ্ছে dx dy, এভাবে লিখতে পারবো। আচ্ছা, তো এখন লম্ব বিক্ষেপের ব্যাপার তো বুঝলাম। লম্ব বিক্ষেপের আরো কয়েকটা কথা বলে রাখাটা ভালো। আমি যদি একটা ভাবলাম একটা থাল নিলাম, থালটা ঠিক একটা টুপির মতো, আমরা যে মাথায় ক্যাপ দিই না, সেই ক্যাপটা ঠিক যত বড়, থালটাও ঠিক তত বড়। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করি, আমি যদি একটা থাল নিই, এই ওই ক্যাপটা আমার মাথায় যতটুকু হবে ক্যাপটা, থালটা বৃত্তটাও, থালের বাইরের বৃত্তটাও ঠিক আমার মাথা যত বড় তত বড়ই হবে। এবার আমি যদি একটা থাল রেখে ওইরকম একটা থাল রেখে উপরে লাইট দিই, তাহলে তার লম্ব বিক্ষেপ যতটুকু আসবে, ক্যাপটা রেখে যদি উপর থেকে লাইট দিই, তাহলে মাটিতে তার লম্ব বিক্ষেপ কি একই আসবে না? ক্যাপ যদিও বাঁকানো, কিন্তু লাইট কি আর এত কিছু বুঝে? ক্যাপ যেহেতু বাঁকানো, সেহেতু উপর থেকে লাইট ফেলে সে বাঁকা টাকাগুলো বুঝবে না, লাইট গুলো সোজা নিচের দিকে নেমে আসবে আর মাটিতে ঠিক একটা বৃত্তাকার জায়গা দখল করবে। এখন ক্যাপটা ঠিক যতটুকু গোল ছিল ততটুকু একটা থাল যদি নিয়ে আমি বসাই আর উপর থেকে যদি লাইট ফেলি, তাহলে ওই লাইট গুলো সোজা নিচের দিকে নেমে আসবে এবং মাটিতে ঠিক একই রকমের একটা জায়গা ছায়া ফেলবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা যখন কোন একটা তলের লম্ব বিক্ষেপ বের করতে চাই, তাহলে ওই তল বাঁকানো উঁচু সেগুলোর চেয়েও বেশি ইম্পর্টেন্ট ওই তলটা কতটুকু, মানে কতটুকু সাইজ তার পাশ থেকে, ততটুকুই
তার মাটিতে ছায়ার দৈর্ঘ্যটা পড়ে। ছায়া কখনো উঁচু হইতে পারে না, কারণ ছায়া সবসময় ফ্ল্যাট থাকে, মাটির সাথে সমানও থাকে। ছায়াকে এই জন্য ধরা যায় না। যদি উঁচু হইতো তাহলে ছায়াকে ধরতে পারতাম। তাহলে যেসব বস্তু, যেসব জিনিসপত্রের উচ্চতা থাকে না, তাদেরকে আসলে ধরা ছোঁয়া যায় না। একইভাবে মাটিতে যে ছায়া পড়ে, আমাদের যে ছায়া পড়ে, আমার যে ছায়া পড়লো, সেই ছায়াকে আমি কখনো ধরতে পারবো না, কারণ হচ্ছে ওই ছায়ার দৈর্ঘ্য প্রস্থ থাকতে পারে কিন্তু উচ্চতা থাকে না। তাহলে আমি যে বস্তুটা নিলাম, বস্তুটা যদি গোলও হয়, ফুটবলও হয়, ফুটবলকে যদি আমি উপর থেকে লাইট ফেলি, লাইট গুলো ঠিক নিচের দিকে নেমে আসে, মাটিতে যে ছায়াটা দখল করবে সেই ছায়াটা একটা থালের মতো হবে, ফুটবলের মতো ছায়া হবে না। ফুটবল ধরি, অথচ ফুটবলের জায়গায় যদি থাল ধরতাম, একই রকম থালের মধ্যে ছায়া পড়তো। তার মানে লম্ব বিক্ষেপ মানে হচ্ছে একটা বস্তুর উপর বা যে কোনো জিনিসের উপর থেকে লম্বভাবে লাইট ফেললে মাটিতে যে ছায়াটা তার দেখা যায় তাকে বলা হয় লম্ব বিক্ষেপ। আর যদি কোন একটা ভেক্টরের জন্য লম্ব বিক্ষেপ হয়, তাহলে তার সূত্র হচ্ছে এই cos θ, যা আমরা আনার চেষ্টা করেছি। একইভাবে ওইটার সিদ্ধান্ত থেকে আমরা কাজে লাগিয়ে ds টাইপসের কোন একটা তল, কোন একটা চামড়া যদি আমি রাখি, ওই ধরনের চামড়ার লম্ব বিক্ষেপ হবে dx dy নাম দিছি, তার আসলে আনসার হচ্ছে ds cos θ টাইপসের। যেখানে থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে z অক্ষ, মানে যে অক্ষের কথা চিন্তা করছি সেই অক্ষ, এবং যে তলটা আমি নিছি ওই তলের নরমালের উপর, মানে নরমালের মধ্যবর্তী কোণ। তাহলে এই z অক্ষ আর হচ্ছে তলের উপর লম্ব যেটা আছে তার মধ্যবর্তী কোণই হচ্ছে এখানে থিটার মান। ব্যাস, আশা করি যে আমরা লম্ব বিক্ষেপ সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন সম্পর্কে বাকি বিস্তারিত তথ্য জানবো। আর ইন্টিগ্রেশন সম্পর্কে জানার পর আমরা অবশ্যই গাউসের উপপাদ্য শিখার যোগ্যতা অর্জন করব। আচ্ছা, এরপর আমাদেরকে দেখতে হবে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন জানার আগে আমরা একটু দেখে নিই যে ইন্টিগ্রেশন আসলে কিভাবে করতে হবে, ইন্টিগ্রেশনের মূল থিমটা কি। তো আমি যদি বলি এই বস্তুটা ক্ষেত্রফল নির্ণয় করতে, তখন আসবে কি, এই বস্তুটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আমরা সূত্র দিয়ে করতে পারি। আমি যদি বলি এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে, তখন এই বৃত্তের এটা হচ্ছে ব্যাসার্ধ, তখন আমরা ব্যাসার্ধ যদি r হয়, আমরা এটার ক্ষেত্রফল পাবো পাই r স্কয়ার। খুব সহজে বের করতে পারতেছি। আমি যদি কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলি, তখন ত্রিভুজের এই উচ্চতাটাকে বলা হবে h, আর এই ভূমি যদি a হয়, তাহলে এটার সূত্র হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি যদি একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে চাই, ট্রাপিজিয়াম দেখতে ঠিক এইরকম হয়, এটার নাম যদি হয় a, এটার নাম যদি হয় b, আর এটার নাম, এই দূরত্ব যদি h হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু h ইনটু a প্লাস b। তাহলে এই ধরনের বস্তুগুলোর ক্ষেত্রফল আমি খুব সহজে এইসব সূত্রের সাহায্যে বের করতে পারি। কিন্তু আমাকে যদি ঠিক এইরকম একটা বস্তু দেওয়া হয়, তাহলে এই বস্তুর ক্ষেত্রফল আমি এইসব সূত্রের একটাও বসিয়ে বের করতে পারবো না। ঠিক সেখান থেকে ইন্টিগ্রেশনের জন্ম, যে ক্ষেত্রফল বের করতে পারছে না, এই ধরনের বস্তুগুলোর ক্ষেত্রফল বের করা যায়, কিন্তু পৃথিবীতে সব বস্তু এই ধরনের না। কারণ আমার এই কলমের বিভিন্ন অংশগুলো ঢেউ থাকে, ওই ঢেউগুলো তো অনেকটা এই ধরনের থাকে। বাংলাদেশের আয়তন যে নির্ণয় করবো, বাংলাদেশের চারপাশে রেখে তো কার্ভ, এটার আয়তন কিভাবে নির্ণয় করবো এইসব সূত্র দিয়ে। তাহলে তখন আমাকে ইন্টিগ্রেশনের সাহায্যে
ক্ষেত্রফল বের করতে হয়। তাহলে ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল বের করার মূল তত্ত্বটা কি সেটা একটু দেখি। ইন্টিগ্রেশনের সাহায্যে করা হয় কি, এই এলাকার ক্ষেত্রফল বের করতে গিয়ে প্রথমে এই এলাকাটাকে ছোট্ট 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 টুকরায় ভাগ করতে হয়, ছোট্ট ছোট্ট টুকরা, এই চিকন চিকন টুকরায় ভাগ করতে হয়। ভালো করে খেয়াল করি। আচ্ছা আমি এটা বেশি বেশি বড় সড়ো কি বলেছি, আর একটু একটু ছোট করে রাখি, মানে বাঁকা হার একটু কম রাখি, ধরলাম এইরকম। এই বস্তুটার ক্ষেত্রে আমাকে জানতে হচ্ছে, তো আমি কি করবো, ইন্টিগ্রেশনের নিয়মে আমি কি করবো, এটাকে ছোট্ট ছোট্ট টুকরা করে ভাগ করবো, এই ছোট ছোট টুকরা করবো, প্রত্যেকটা ছোট ছোট অনেকগুলো টুকরা করে করবো, যতগুলো টুকরা করা সম্ভব আর। এই ছোট ছোট টুকরা করার পর প্রত্যেকটা টুকরার আলাদা আলাদা ক্ষেত্রফল বের করবো। খুব ভালো করে খেয়াল করি, এমনিতে এই বস্তুটাকে দেখতে মনে হচ্ছে কোনো বৃত্তও না, ট্রাপিজিয়াম না, ত্রিভুজ না, চতুর্ভুজ না, বর্গ, সমদ্বিখণ্ডক কিচ্ছু না। কিন্তু যখন আমি তাকে ছোট্ট করে টুকরা করলাম, তখন এই এলাকাটাকে একটু তাকাই, আমি একটু মোটা করে দিচ্ছি বাইরের দিকে, এই এলাকাটার দিকে একটু তাকাই। এই এলাকাটার দিকে তাকাইলে ক্লিয়ারলি বোঝা যাবে যে এটা একটা, এই জায়গাটাকে, মানে এই আমি একটু ঘন করে দিচ্ছি, এই জায়গাটাকে দেখতে অনেকটা ট্রাপিজিয়ামের মতো লাগছে। আবার এর পাশের এলাকাটাকেও, ছোট্ট এলাকাটা দেখতে প্রত্যেকটা একটা ছোট্ট ছোট্ট ট্রাপিজিয়াম 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 ট্রাপিজিয়াম, অনেকগুলো ট্রাপিজিয়ামের সমষ্টি হচ্ছে এই বস্তুটা। তাহলে আমি ওকে অসংখ্য ছোট ছোট টুকরা করার পর, এরকম ছোট ছোট টুকরা করার পর প্রত্যেকটা টুকরাই একটা একটা ট্রাপিজিয়ামের মতো চেহারা। দেখুন এটা একটা ট্রাপিজিয়াম, অনেকটা। এর পাশেরটা এই যে এইটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, দেখা যাচ্ছে প্রত্যেকটা একটা ট্রাপিজিয়াম। তো আমি যদি এটার ক্ষেত্রফল বের করে জমা করি, এটার ক্ষেত্রফল বের করে জমা করে, প্রত্যেকটা টুকরার ক্ষেত্রফল বের করে যখন যোগ করে ফেলবো, তখন আমরা পুরো বস্তুটার আয়তন পেয়ে যাব, সরি পুরো বস্তুটার ক্ষেত্রফল পেয়ে যাব। আর ইন্টিগ্রেশনের মেথডই হচ্ছে এটা, যে একটা বস্তুকে টুকরা 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 করে চিন্তা করে একটা টুকরার ক্ষেত্রফল বের করে বাকিটা সূত্রের সাহায্যে করে দেবো। তো এখন কথা হচ্ছে, এইসব কষ্ট নিউটন সাহেব খুব ভালো করে করেছেন, আমাদের সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। উনি আমাদেরকে এইসব পরিশ্রম করে ইন্টিগ্রেশনের সূত্রগুলো দিয়ে দিয়েছেন। আমরা শুধুমাত্র সূত্রগুলো অ্যাপ্লাই করব, এত টুকরা টাকরা করার আমাদের প্রয়োজন নাই, আমরা শুধু সূত্র অ্যাপ্লাই করলেই চলবে। তো এখন ইন্টিগ্রেশনের মেথড অনুযায়ী এই টোটাল টুকরা টুকরা করে প্রত্যেকটা টুকরাকে যোগ করলে আসলে তার ক্ষেত্রফল বা যা ইচ্ছা ইন্টিগ্রেশনের আনসার পাওয়া যায়। তো এখন আমি যদি এই একটা রেখাকে যদি ইন্টিগ্রেশন করতে চাই, যে রেখাটা কত বড় সেটা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী রেখাকে কি করতে হবে, ছোট্ট ছোট্ট টুকরা করতে হবে। ছোট ছোট টুকরা করে এই যে প্রত্যেকটা টুকরা, যতগুলো টুকরা হলো সবগুলো টুকরাকে যোগ করলে রেখাটা পুরো পাওয়া যাবে না। এই ছোট টুকরা দৈর্ঘ্য, এই ছোট টুকরা দৈর্ঘ্য, এই ছোট টুকরা দৈর্ঘ্য, এই টোটাল টুকরাগুলো সবগুলোকে যোগ করে যে আনসারটা পাবো সেটাই তো এই রেখার দৈর্ঘ্য হবে। তো ইন্টিগ্রেশনের সিস্টেম অনুযায়ী এই ছোট্ট একটা টুকরার দৈর্ঘ্য বের করব আর পুরাটাকে ইন্টিগ্রেশন করে দিব, আরামসে পুরো রেখার দৈর্ঘ্য বেরিয়ে যাবে। একইভাবে যদি ক্ষেত্রফল বের করতে চাই, কোন একটা জিনিসের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে তাকেও ছোট্ট 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 টুকরা করে বলবো, একদম ছোট ছোট টুকরা করবো। আমি যে ছোট টুকরার কথা এখানে বলছি তার চেয়েও ছোট টুকরা করে এটাকে করা হয়েছে। আমি তো এটা বোঝার জন্য করছি। এরকম ছোট ছোট টুকরা করে প্রত্যেকটা টুকরার ক্ষেত্রফল বের করে ওদেরকে যোগ করব, যা আনসার আসবে তাই হবে বৃত্তের ক্ষেত্রফল। আর ইন্টিগ্রেশনের সাথে আমরা সেটা খুব সহজে করতে পারি। সেটা করবো কি, একটা ছোট্ট টুকরার দৈর্ঘ্য বের করব আর লিমিট দিয়ে দেবো, আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করে দেবো ওইটাকে, সঙ্গে সঙ্গে পুরো এলাকার ক্ষেত্রফল কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। আর ছোট ছোট টুকরা করার দরকার না। টুকরা করে নিউটন গবেষণা করছে, আমাদেরকে খালি সূত্র দিয়ে গেছে, আমরা খালি সূত্রগুলোকে অ্যাপ্লাই করবো, ব্যাস। একইভাবে আমি যদি আয়তন বের করতে চাই, তাহলে আমাকে আয়তন বের করতে টুকরো 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 প্রত্যেকটা টুকরাকে অ্যাড করতে হবে। আর যেটা ইন্টিগ্রেশনের সাহায্যে আর টুকরো 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 করতে হবে না, অ্যাডও করতে হবে না। একটা টুকরোর ক্ষেত্রফল বা আয়তন নেওয়ার চেষ্টা করবো, ওইটাকে আমরা লিমিট দিয়ে আরামসে আনসার বের করে ফেলতে পারবো। তো এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের মূল থিম। তো এই ইন্টিগ্রেশনের মধ্যে আমরা তিনটে ইন্টিগ্রেশন পাই, একটা হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন। এই সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে আমরা দৈর্ঘ্য বের করতে পারি। তো কোন একটা রেখা ধরলাম এইখান থেকে এইটুকু, এবার এই রেখার দৈর্ঘ্য কতটুকু সেটা বের করার জন্য আমরা সিঙ্গেল ইন্টিগ্রেশন ব্যবহার করতে পারি। এটাকে আমরা কি করবো, ছোট্ট ছোট্ট টুকরা করবো, প্রত্যেকটা ছোট্ট টুকরাকে যোগ করলে এই রেখাটাই পাওয়া যাবে। তো আমরা যোগ করবো না, আমরা প্রত্যেকটা এই ছোট্ট একটা টুকরা বের করে তাকে ইন্টিগ্রেশন করে দিব, শুরু এবং শেষের মান দিয়ে, ধরলাম শুরু এ আর শেষ হচ্ছে বি, শুরু থেকে শেষের মান দিয়ে ইন্টিগ্রেশন করে দিব, রেখার দৈর্ঘ্য বেরিয়ে যাবে। এইটা দিয়ে শুধু যে এরকম রেখার দৈর্ঘ্য বের করা যায় তা নয়, এটা দিয়ে বাইরের রেখার দৈর্ঘ্য বের করা যায়। ধরলাম এটা একটা বৃত্ত, এই বৃত্তে এই বাউন্ডারিটা কিন্তু একটা রেখা, বাউন্ডারিটা একটা রেখা। আমি এটা একটা কাজ করতে পারি, আমি একটা সুতা দিয়ে বৃত্ত বানাতে পারি। একটা সুতা নিলাম, সুতাকে যদি এইভাবে ঘুরিয়ে এদিক থেকে লাগিয়ে দিই, তাহলে কিন্তু একটা বৃত্ত হয়ে যায়। ওই সুতাটাকে যদি কেটে দিই, কেটে লম্বা করে দিই, তাহলে এই বৃত্তের বাউন্ডারিটাই হচ্ছে এই সরলরেখা।
তার মানে এই বৃত্তের যে বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারিটা আমি যদি এখানে কেটে ফেলি, কেটে ফেলে সরাইয়ে দিই, তাহলে এটা সরল রেখায় পরিণত হবে। তো একইভাবে এই বৃত্তের বাউন্ডারিকেও কিন্তু আমি এই ইন্টিগ্রেশনের সাহায্যে আনসার বের করতে পারি। ও কি করবে, আমি এই বাউন্ডারিকে ছোট্ট 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 টুকরায় পরিণত করব। ছোট ছোট টুকরায় পরিণত করে প্রত্যেকটা টুকরার জন্য আমি কি করব, প্রত্যেকটা টুকরার ক্ষেত্রফল দৈর্ঘ্য বের করে তাদেরকে যোগ করে দিব, তাহলে টোটাল জায়গাটা চলে আসবে। কিন্তু ইন্টিগ্রেশনের মাধ্যমে আমি কি করব, এই ছোট্ট একটা টুকরার দৈর্ঘ্য বের করব আর তাকে ইন্টিগ্রেশন করে দেব লিমিট দিয়ে, এ থেকে বি বা একটা লিমিট দিয়ে, সঙ্গে সঙ্গে পুরো দৈর্ঘ্যটা চলে আসবে। আর এই জন্য এই ইন্টিগ্রেশনে কে বলা হয় রেখা সমাকলন, মানে ও রেখা বরাবর সমাকলন করে, একে বলা হয় রেখা সমাকলন। এবার ডাবল ইন্টিগ্রেশন আমাদেরকে কি বোঝায়? ডাবল ইন্টিগ্রেশন ডিএক্স আর ডিওয়াই থাকে, খুব ভালো করে বুঝলেই বোঝা যাবে। ডিএক্স হচ্ছে দৈর্ঘ্য, ডিওয়াই হচ্ছে প্রস্থ, অনেকটা দৈর্ঘ্য গুণ প্রস্থ টাইপস, দৈর্ঘ্যের প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এইরকম একটা এলাকার ক্ষেত্রফল আমরা এইভাবে বের করবো, এটাকে ছোট ছোট এবং লম্বা লম্বি ভাবে টুকরা করে ফেলবো, প্রত্যেকটা টুকরার ক্ষেত্রফল বের করে তাদেরকে যোগ করলে পুরো বস্তুটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে ইন্টিগ্রেশন পদ্ধতিতে আমরা প্রত্যেকটা টুকরার ক্ষেত্রফল বের করব না, আমরা এখান থেকে সম্ভাব্য যে কোনো একটা টুকরার ক্ষেত্রফল বের করব আর ওর আপার লিমিট লোয়ার লিমিট গুলো নির্বাচন করার চেষ্টা করব, শুরু থেকে শেষের অবস্থাটা কিরকম সেটা এখানে বসিয়ে দিব আর আরামসে এই ইন্টিগ্রেশনের সাহায্যে পুরোটা ক্ষেত্রফল বের করা যাবে। এই জন্য এটাকে বলা হয় তল সমাকলন, তল সমাকলন অথবা ক্ষেত্র সমাকলন। আর এই ক্ষেত্র সমাকলন বা তল সমাকলন দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। একইভাবে আমি যদি ট্রিপল ইন্টিগ্রেশনের কথা চিন্তা করি, ট্রিপল ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই আর হচ্ছে ডিজেড, আর ডিএক্স ডিওয়াই ডিজেড মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার মানে বোঝায় এটা আয়তন বের করবে। আমি একটা আয়তন থাকবে এরকম একটা বস্তু নিব, ওরকে ছোট ছোট টুকরায় পরিণত করব, প্রত্যেকটা টুকরার আয়তনকে যোগ করে দিলে পুরো বস্তুটার আয়তন বেরিয়ে যাবে। তা আমি তো ইন্টিগ্রেশন সেটা করবো না, এটাকে ছোট ছোট টুকরা করে একটা টুকরা বের করে নিব, ওই একটা টুকরার আয়তন বের করবো, আয়তন বের করে এইটার সাহায্যে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে ইন্টিগ্রেশন করে দিব, তখন আয়তন পেয়ে যাব। আর এই যে এই ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশনকে বলা হয় আয়তন সমাকলন, আয়তন আয়তন সমাকলন। ব্যাস, তাহলে এখন কথা হচ্ছে আমি এই যে একটা বৃত্তকে একটা বাউন্ডারি দিলাম, এই বাউন্ডারিটার নাম আমি যদি সি দিই, মানে এই রেখাটা, এই চিকন এই রেখাটার নাম হচ্ছে সি, এলাকাটা না, এই রেখাটার নাম হচ্ছে সি। তাহলে রেখা বরাবর যে ইন্টিগ্রেশন করব আমি তার নিচে একটা সি লিখে দিতে পারি, মানে এখানে সি লেখা দেওয়ার মানে হচ্ছে সে শুধু এই সি রেখা বরাবর ইন্টিগ্রেশন করবে, ভিতরের জায়গাগুলো বের করা তার দায়িত্ব নয়। আর আমি যদি এই সি রেখা দ্বারা যে এলাকাটা বন্দী হলো, সি যদি একটা সুতা হয়, সুতা দিয়ে এভাবে বাঁধলে মাঝখানে একটা জায়গা দেখা যাবে না, এই জায়গাটার যে বন্দী হলো সেই জায়গাটার নাম আমি যদি আর দিই, তাহলে এইখানে আমি একটা আর দিয়ে দিতে পারি, আর দিয়ে বোঝানো হবে এই মাঝখানের ক্ষেত্রফলকে সে ইন্টিগ্রেশন করে বের করবে। আর আমি যদি একটা বস্তু নিই, যে বস্তুটা একটা ফুটবল, এই ফুটবলের চামড়া দিয়ে ঢাকা ভিতরের যে এলাকাটা, সেই এলাকার আয়তন হচ্ছে ভি, তাহলে আমি এই ট্রিপল ইন্টিগ্রেশন নিচে একটা ভি লিখতে পারি, মানে এই ট্রিপল ইন্টিগ্রেশন ভি এলাকায় ইন্টিগ্রেট করে বের করবে। তো এইসব পড়াগুলো আসলে ক্যালকুলাস 2 তে শেখা হয়, তাও না ক্যালকুলাস 2 একেবারে শেষ পর্যায়ে গিয়ে শিখতে হয়, অথচ গাউসের ডাইভারজেন্স উপপাদ্য আমাকে প্রথমেই শিখতে হবে, একদম অনার্সের ফার্স্ট ইয়ারে শিখতে হবে। যার কারণে আমরা গাউসের ডাইভারজেন্স উপপাদ্য শিখতে অনেক কষ্ট হয়, কিছুই বুঝি না। এখন এইটুকু বিষয়াদি জানার পর আমরা গাউসের ডাইভারজেন্স উপপাদ্যকে সামনের দিকে বুঝতে পারবো আশা করা যায়। তো এইটুকুই ছিল গাউসের ডাইভারজেন্স সূত্র বুঝার পূর্ব প্রস্তুতি। এরপর গাউসের ডাইভারজেন্স সূত্র আসা মাত্রই আমরা বুঝতে পারবো আশা করি। তো আজকে এইটুকুই থাক, খুব শীঘ্রই গাউসের ডাইভারজেন্স উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ আমি বুঝিয়ে দেব, সেটার জন্য ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাই।